স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা ভিয়ার দেখা করতে গেলে নির্বাচন নিয়ে পরিকল্পনার কথা জানান প্রধান উপদেষ্টা। দুর্নীতি মোকাবিলা, সবুজকে শক্তিতে পরিবর্তন, সুন্দরবনের ম্যানগ্রোভ বন, আশপাশের অঞ্চল এবং নদী ব্যবস্থার জন্য একটি বৃহত্তর পরিকল্পনা প্রণয়নে সহায়তা চান তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের নেওয়া প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সহায়তার আশ্বাস দেন নিকোলা ভিয়ার। বলেন, সংস্কার কাজ বাস্তবায়নে সহায়তা করার মতো প্রযুক্তিগত দক্ষতা ইউরোপীয় ইউনিয়নের রয়েছে। আমরা অন্তর্বর্তী সরকার ও সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করি। লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে। রিপোর্ট দেখে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন চিকিৎসকরা। এদিকে দলীয় প্রধান সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আবারও গণতন্ত্র ও জনগণের জন্য কাজ করবেন এমন আশা করছেন যুক্তরাজ্য বিএনপি নেতারা। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছানোর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জোবাইদা রহমান। পরে হিথ্রো বিমানবন্দর থেকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয় বেগম জিয়াকে। সেখানে কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চলবে চিকিৎসা। এজন্য চলছে পরীক্ষা নিরীক্ষা। 4.5 বছর যাবৎ উনি যে ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন, প্রতিটি বিষয়ে ওনারা জানার চেষ্টা করেছেন। কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন লন্ডন ক্লিনিকের সম্মানিত চিকিৎসক প্যাট্রিক কেনেডির অধীন ওনার চিকিৎসা ওই লাইনেই শুরু হবে এবং অলরেডি শুরু হয়েছে। বিএনপি চেয়ারপারসনকে ঘিরে উচ্ছ্বাসিত যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। তাদের আশা, সুস্থ হয়ে দেশে ফিরে আবারও দলের সাংগঠনিক তৎপরতার পাশাপাশি দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় নেতৃত্ব দেবেন বেগম খালেদা জিয়া। ব্রিটিশ ডাক্তারের মাধ্যমে আমরা আশা করছি যে উনি সত্যটা আমরা পাব এবং উনি সুচিকিৎসা পেয়ে উনি বীরের বেশে বাংলাদেশে যাবেন। বহির্বিশ্বের সকল মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার বাংলাদেশে যাবেন। দলের চেয়ারপারসনের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবার ও দলের নেতারা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। বিভিন্ন অপরাধের অভিযোগে বিচারের জন্য ঢাকা যখন শেখ হাসিনাকে ফেরত চাইছে, ঠিক সে সময়ে ভারত তার অবস্থানে মেয়াদ বৃদ্ধি করল। এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশের তেমন কিছু করার নেই। এদিকে দেশের জনগণ বিষয়টি ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। তখন থেকেই ভারত সরকারের আশ্রয়ে দিল্লির একটি বাড়িতে অবস্থান করছেন তিনি। বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গুম, খুন সহ নানা অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে বেশ কয়েকটি মামলা। জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও, পাশাপাশি বাতিল করা হয়েছে তার পাসপোর্টও। এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখনো পর্যন্ত দিল্লি থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা। তবে রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে ঢাকা দিল্লির মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মাঝেই এলো নতুন খবর। গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ভিসার মেয়াদ বাড়িয়েছে দিল্লি। এমন খবরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, এই বিষয়ে এই মুহূর্তে ঢাকার বেশি কিছু করার নেই। এটা আগে জানতাম না, পত্রিকা দেখে জেনেছি, এটুকুই। আসলে আমার কিছু বলার নেই। এদিকে এক প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি ভালোভাবে নেয়নি জনগণ। সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। পূর্বাচল প্রকল্পে প্লট গ্রহণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করেছিলেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। এ ঘটনার অনুসন্ধান দ্রুত শেষ হচ্ছে বলেও জানান তিনি। এদিকে নিয়োগ জালিয়াতি প্রমাণ পেয়ে ঢাকা ওয়াসার সাবেক এমডি টাকসিম খানের বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি।
রাজধানীর পূর্বাঞ্চলে অবৈধভাবে ৬০ কাঠা প্লট নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ পরিবারের ৬ জনের বিরুদ্ধে ২৬ ডিসেম্বর অনুসন্ধান শুরু করে দুদক। ওই সময় সংস্থাটি জানিয়েছিল, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের যোগসাজশে অতি গোপনে ২০২২ সালের ৩রা আগস্ট শেখ পরিবারের ৬ সদস্যকে ১০ কাঠা করে প্লট বুঝিয়ে দেওয়া হয়। বুধবার ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক জানান, শেখ হাসিনা ও তার পরিবারের প্লট গ্রহণে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদকের অনুসন্ধান দল। পূর্বাঞ্চল প্রকল্পের ৬০ কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা যে রেকর্ডপত্র পেয়েছি তাতে সুস্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের এখানে প্রমাণাদি রয়েছে। এদিকে অবৈধভাবে কর্মকর্তা নিয়োগের অভিযোগে ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান সহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এজাহারে বলা হয়, অবৈধ এই নিয়োগে সরকারের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। ওয়াসার নিয়োগ সংক্রান্ত আইন ও প্রচলিত বিধিবিধান অনুসরণ না করে নিয়োগ প্রদানের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসলিম আহমেদ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলাটি রুজু হয়েছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে দিনাজপুর ৩ আসনের সাবেক এমপি ইকবাল রহিম ও তার স্ত্রীর বিরুদ্ধে। মামলা হয়েছে ঢাকা ১৩ আসনের সাবেক এমপি সাদেক খান ও তার পরিবারের বিরুদ্ধেও। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। লালমনিরহাটে জুলাই হত্যা মামলার আসামি ও স্বেচ্ছাসেবক লীগ নেতার নৈশভোজে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীর অংশ নেওয়ার খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্র জনতা। ঘটনায় তদন্ত কমিটি গঠনের পাশাপাশি প্রত্যাহার করা হয়েছে ২ থানার ওসিকে। মঙ্গলবার রাতে লালমনিরহাট সদর উপজেলার মুস্তুফি এলাকার একটি হিমাগারে নৈশভোজে অংশ নেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী। এ সময় তাকে প্রটোকল দিতে অংশ নেন লালমনিরহাটের কয়েকজন পুলিশ কর্মকর্তা। হিমাগারের পরিচালক স্বেচ্ছাসেবক লীগ নেতা আখিরুল ইসলাম বৈষম্য বিরোধী আন্দোলনের একটি হত্যা মামলার আসামি। বিষয়টি জানতে পেরে ছবি তুলতে গিয়ে লাঞ্ছিত হন ২ যুবদল কর্মী। পরে খবর পেয়ে সেখানে বিএনপির আরও কিছু নেতাকর্মী জড়ো হলে তাদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এতে আহত হন অন্তত ১০ জন। প্রতিবাদে প্রায় ২ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা। আমাকে সহ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নয়ন ভাইকে নিয়ে মারতে ডিবির গাড়িতে উঠায়। কোনো কিছু না শুনে না বলে বিএনপির লোকজনকে লাঠিচার্জ করে তীব্র নিন্দা জানান বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক ও স্থানীয় বিএনপির নেতারা। তাদেরকে যেভাবে মারধর করছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। স্বৈরাচার খুনি হাসিনার দোসররা যে এখনো আমাদের মাঝে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করতেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। ঘটনার সাথে জড়িত সন্দেহে লালমনিরহাট সদর থানা ও গোয়েন্দা শাখার ওসিকে প্রত্যাহার ও ৩ সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানান এই কর্মকর্তা। অতিরিক্ত পুলিশ সদর সার্কেলকে দিয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছি। এই কমিটি আগামী ৭ দিনের মধ্যে রিপোর্ট দিবে। এই রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে যার যে রেসপন্সিবিলিটি আছে আমরা সেই অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা নেব। তবে লালমনিরহাট সফরের বিষয়টি অস্বীকার করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। আমার নামটা কেন আসছে ভাই, আমি তো বুঝি না ভাই। হোয়াট ইজ দিস? নৈশভোজ, এটা কে আমাকে দাওয়াত করলো? জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের সাথে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এমন সখ্যতাকে সন্দেহের চোখে দেখছেন স্থানীয়রা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, লালমনিরহাট। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারকে এখনও কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখা যায়নি, এমন অভিযোগ করেছেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে ঘোষণাপত্রে ২৪-এর অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন সার্জিস আলম। ২ জেলায় জনসংযোগ করার সময় এসব কথা বলেন তারা। জুলাই ঘোষণাপত্র নিয়ে জেলায় জেলায় জনসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। কুমিল্লায় জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি অভিযোগ করেন, জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই। আমরা সরকারকে এই বার্তাটি স্পষ্ট করতে চাই, 15 জানুয়ারির মধ্যে এই গণ অভ্যুত্থানের এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনকে ঘোষণা করতে হবে এবং জনগণের যে আকাঙ্ক্ষা ফ্যাসিবাদী রাজনীতির বিপক্ষে সে আকাঙ্ক্ষার প্রতিফলন এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে অবশ্যই থাকতে হবে। এদিকে নরসিংদীর শিবপুরে লিফলেট বিতরণ করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। ঘোষণাপত্রে জুলাই আগস্টের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও গণহত্যার বিচার সহ 7টি বিষয় অন্তর্ভুক্তির দাবি জানান তিনি।
শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুততম সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে। বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামো বিলোপ করে সব ধরনের সংস্কারের আওতা করতে হবে। এছাড়া নারায়ণগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচিতে যোগ দেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আলামিন। আইনি ও সাংবিধানিক ভিত্তি না পেলে গণ অভ্যুত্থান সংশ্লিষ্টরা নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বলে শঙ্কার কথা জানান তিনি। মোস্তফা কামাল, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।